This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, রাত ৮টায় আপনার সামনে ঠোঁট কাটা পাক্কা ১ ঘন্টা। আজও খুব চায়ের কাপে চুমুক দিয়ে আয়েশ করে আজও পছন্দের সিরিয়ালটা দেখেছেন নিশ্চয়ই। কিন্তু কাল যে সাসপেন্সের জায়গায় আজ শেষ হয়েছে, কাল সেখান থেকেই পরের পর্ব দেখতে পারবেন তো? যদি বা কাল সুযোগ পান, পরশু পছন্দের ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট দেখতে হবে না তো? ঠোঁট কাটা রাজনীতি ছেড়ে সিরিয়াল নিয়ে পড়লো কেন ভাবছেন না নিশ্চয়ই। আপনি জানেন ঠোঁট কাটা নির্ঘাত এখানেও রাজনীতির প্যাঁচ খুঁজে পেয়েছে। একদম ঠিক, টালিগঞ্জে বিরাট গোলমাল, রাজনীতির গোলমাল, তৃণমূলে তৃণমূলে। এতদিন জেলায় জেলায় ভোটের মাঠে গোষ্ঠীবাজি দেখেছেন, শুনেছেন, এবার শুটিং ফ্লোরেও স্বয়ং ইন্ডাস্ট্রিও টলি ইন্ডাস্ট্রিতে হাল ফেরাতে পারছেন না। আগে আজকের ছবিটা দেখুন। ডিরেক্টর গিল্ড এবং ফেডারেশন তাদের নিজেদের মধ্যে সমস্যার কারণে কিন্তু এই মুহূর্তে বাংলা সিরিয়াল এবং বাংলা সিনেমার শুটিং বন্ধ। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে শুটিং পাড়ায় রয়েছি সেখানে কিন্তু মেকআপ রুমের তালা ঝুলছে এবং আমরা দেখতে পাবো যে পুরো খাকা হচ্ছে এই শুটিং ফ্লোর। কারণ আমরা জানি যে এই ভারতলক্ষ্মী স্টুডিওতে বহু সিরিয়ালের শুটিং হয়, কিন্তু এই মুহূর্তে যেটা আমার চোখে পড়ছে স্টুডিওতেও তালা, অর্থাৎ খাকা করছে স্টুডিও পাড়া। এবং যেহেতু পরিচালকরা শুটিং ফ্লোরে নেই, সেই কারণেই কিন্তু কল টাইম দেওয়া হয়নি কোনো টেকনিশিয়ানকে। এবং এও বলে রাখা দরকার যে গতকাল এই খবর পাওয়ার পর সিরিয়ালের প্রযোজকরা তড়িঘড়ি 2 ঘন্টার নোটিশে তারা টেকনিশিয়ানদের জানান এবং সারা রাত ধরে প্রায় শুটিং হয়। একটা ইউনিট, 2টো ইউনিটের বেশি ধরনের শুটিং হয়, এ কারণ ব্যাংকিং করে রাখার জন্য। তবে এই ব্যাংকিং কদিন চলবে? যেখানে গমগম করে টলিপাড়া সেখানে পিন পড়ার শব্দ নেই। সমস্যাটা গভীর। লড়াইটা টেকনিশিয়ানস ফেডারেশন ভার্সেস ডিরেক্টরস গিল্ডের। আড়াআড়ি বিভাজন। আরও নির্দিষ্ট করে বললে তৃণমূলে তৃণমূলে মারামারি। যার জেরে আপনার সিরিয়াল দেখা লাটে উঠতে পারে, গোটা ইন্ডাস্ট্রি বন্ধ হতে পারে, হাতে মরতে পারেন কয়েকশো কয়েক হাজার মানুষ। শুধু তাই নয়, একটা গোটা ইন্ডাস্ট্রি যদি স্তব্ধ হয়ে যায় শুধু রাজনীতির কোন্দলে, তা কি ভালো নজির বাংলার শিল্প সম্ভাবনায়? দেখুন, শনিবার পরিচালক রাজ চক্রবর্তীর কথাতেই সোমবার যে এই দিন দেখতে হবে একটা ইঙ্গিত ছিল। আমি 2 দিন সময় দিচ্ছি তাদের ভাবার জন্য, যে তারা টেকনিশিয়ান বা ফেডারেশন যারাই আছেন সবাই এটা ভাবুন যে আপনারা যেটা বলেছেন বা যেটা ভাবছেন সেটা আদৌ শুধরানো যায় কিনা। যদি না শুধরাতে পারেন তাহলে একদিন হাতে সময়, মানে আজকে শনিবার, কালকে রবিবার, সোমবার থেকে আমি সমস্ত ডিরেক্টরকে বলবো, এটা আমার মতামত, সবাই ডিরেক্টররা বলছেন, আমি সোমবার থেকে বলবো যে ডিরেক্টররা আমরা ফ্লোরে কেউ যাব না, তাহলে দেখবো কাজটা হয় কিনা। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। রাজ্যের হুঁশিয়ারির পরেও ফেডারেশন সিদ্ধান্ত থেকে এক চুল সরেনি। পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে তারা বয়কট করে। কেন? ফেডারেশন বলছে রাহুল তাদের না জানিয়ে গোপনে বাংলাদেশে গিয়ে শুটিং করে ফেলেছেন। ফেডারেশনের কথা এটা গুপি শুটিং, অতএব বয়কট। গুপি শুটিং বলা হচ্ছে সেই নিরিখে এরকম অনেক ছবি হয়েছে যে ছবি অ্যাকচুয়ালি বাংলার জন্য খুব গর্বের। ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা, এটা যে ছবি ভেনিসে গেছে সে ছবি গুপি। তো এবার এই গুপি শব্দটা আমার মনে হয় অ্যাভয়েড করেছে। আমরা তো বলছি না ফেডারেশন হাল্লা, কাজে আমাদের গুপি বলার কোনো কারণ। এই গুপি শুট শব্দটা কিন্তু সম্পূর্ণ একটি আনকনস্টিটিউশনাল, অসাংবিধানিক একটি শব্দ। গুপি শুট বলে কিছু হতে পারে না। আজকের সুপ্রিম কোর্টের রুলিং আছে, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার রুলিং আছে যে আজকে ভারতবর্ষে কোনো ইউনিয়ন, কোনো ফেডারেশন, কোনো প্রডিউসার, কোনো নির্মাতাকে ফোর্স করতে পারে না যে এত সংখ্যক লোক নিতে হবে, এই বিভাগে লোক নিতে হবে।
পরমব্রত স্পষ্ট বলছেন ফেডারেশন এই চাপটাই তৈরি করে। যে শুটিংটা 8 জন টেকনিশিয়ানে হতে পারে, অভিযোগ সেখানে 25 থেকে 26 জন টেকনিশিয়ান নেওয়ার জন্য চাপ তৈরি করা হয়, যার জন্য প্রোডাকশনের খরচও অনেক বেড়ে যায়। পরিচালক রাহুলকে নিয়ে ফেডারেশনের বিরোধের সূত্রপাত তো এখান থেকেই। বাংলাদেশের একটি ওটিটি প্ল্যাটফর্মের সিরিজের শুটিং টালিগঞ্জের স্টুডিও পাড়ায় করছিলেন রাহুল। দিন 5 পরে ওই ওটিটি প্ল্যাটফর্ম খরচ নিয়ে বেঁকে বসে। অভিযোগ বিদেশি সংস্থার শুটিং হলো, টেকনিশিয়ানদের দ্বিগুণ টাকা দিতে হয়, তার ওপর প্রয়োজনের অতিরিক্ত টেকনিশিয়ান নেওয়ার চাপ। ফলে বাংলাদেশে গিয়ে বাংলাদেশের টেকনিশিয়ানদের নিয়ে রাহুল ওই সিরিজের কাজ শেষ করে ফেলেন, আর তাতেই গুপি শুটিং তকমা। আমি কখনো এভাবে পরিচালকদের অপমানিত হতে দেখিনি, এবং আমরা শুধুমাত্র এইটুকুই চাই, সম্মান চাই, এবং সেই কারণেই কিন্তু সমস্ত পরিচালকরা একসাথে দাঁড়িয়েছে। আমাদের বলা হয়েছিল যে ও দোষ করেছে, ও রাহুল মুখোপাধ্যায় বাংলাদেশে গিয়ে গোপনে শুটিং করেছে, কাউকে না বলে, এবং সেটা অন্যায়, বেআইনি। পরবর্তীতে আমরা প্রেশারাইজড হই, এবং এটা তখনও ওরা বলে যে ওর সঙ্গে কোঅপারেট করবে না। তখন আমরা ওকে কিছুদিনের জন্য কর্মবিরতির জন্য 3 মাস বলি, কিন্তু তারপরে আমরা দেখি যে কোনো বিষয়ই কিন্তু ও কোনো বেআইনি কাজ করেনি। তার কারণ সব পেমেন্ট এখানে হয়ে গিয়েছিল। পরিচালনা কে করবে সেই টিমের প্রযোজক ঠিক করবেন, সে কাজ করলে আমরা কাজ করব না এই কথাটা বলা যায় কি না সেইটার জন্যেই এই পরিস্থিতিটা তৈরি হয়েছে, এবং এই একটা প্রসঙ্গ নিয়ে উঠলে তখন অনেক প্রসঙ্গ নিয়ে কথা হবে। সো আমাদের এখানে সব ডিরেক্টররা একটা কথাই বলছে, যদি ডিরেক্টররা ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে? যেটা কৌশিকদা বললেন বা পরম বললো, সবাই যেটা বললেন যে এটা একটা বড় অসম্মান। ডিরেক্টরস গিল্ড রবিবার সোশ্যাল প্ল্যাটফর্মে জানিয়ে দেয়, যতক্ষণ না রাহুল মুখার্জিকে পরিচালক হিসেবে মেনে নিয়ে ফেডারেশনের কলাকুশলীরা শুটিং করতে রাজি হচ্ছেন, ততক্ষণ আমরা মানে পরিচালকরা অসহযোগিতায় যেতে বাধ্য হচ্ছি। কারণ রাহুল কোনো ব্যতিক্রমী ঘটনা নয়, এর আগে ফেডারেশনের কোপে পড়েছিলেন আরো অনেকে, যেমন রুদ্রনীল। ফলে বলতে পারেন ফেডারেশন নিয়ে দীর্ঘদিনের জমা অসন্তোষের বিস্ফোরণ ঘটেছে এই গিল্ডের পাল্টা বয়কটে। কুণাল ঘোষ তিনিও তো টুইট করে ফেডারেশনের সমালোচনাই করেন, জানিয়ে দেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের শাস্তি সমর্থন করি না। আলোচনা হতে পারত ফেডারেশনের কিছু কাজ টলিউডের ক্ষতি করছে, প্রযোজক পরিচালকরা বিরক্ত হচ্ছেন, কাজের পরিবেশ নষ্ট হচ্ছে। আজ কেউ মুখ খুলছে না, কিন্তু ভবিষ্যতের জন্য তোলা থাকছে। কুণাল ঘোষ ফেডারেশনের বিরুদ্ধে বললেন, টেকনিশিয়ানদের এই যে ফেডারেশন, তার সভাপতি কে? রাজ্যের এক মন্ত্রীর ভাই, ওই যে বিশ্বাস ব্রাদার, স্বরূপ বিশ্বাস। আর কুণাল ঘোষও শাসক দলেরই মুখ। ডিরেক্টরস গিল্ডেও যারা আছেন শাসক দলেরই ঘনিষ্ঠ। ফলে টলিপাড়ার লড়াই এখন একেবারেই তৃণমূল বনাম তৃণমূল। যদিও দেব ঘাটালের সাংসদ, টলিপাড়ার অন্যতম স্তম্ভ, তিনিও এক্সপোজ করে দিয়েছেন। কি লিখলেন? বিষয়টা বনাম বা ভার্সেসের নয়, যে ভার্সেস সবচেয়ে বেশি জনপ্রিয়, রাজনৈতিক তরজার, পলিটিক্যাল রঙের, তার নয়। বিশ্বাস করুন না করুন নয়, বিষয়টা একই পরিবারের মধ্যে, আর পরিবারটা বাংলা বিনোদন ইন্ডাস্ট্রি। তাই যে কোনো রাজনৈতিক বনামের জন্য অন্য যে কোনো বনামের বাইরে এই আলোচনা। খোঁচাটা নিশ্চয়ই আমায় বলে দিতে হবে না, আপনারাই দেখলেন। তবে রাজনীতি নিজের মতো করে অভিমুখ খুঁজে নেয়, এখানেও নিল। স্বরূপ বিশ্বাসকে অরূপ বিশ্বাসের ভাই, আর অরূপ বিশ্বাসকে সেটা প্রশ্ন করতে হবে মমতা ব্যানার্জির ভাই। তৃণমূলটাই তো শিল্প, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি এই শিল্পগুলোকে তুলবেন না তৃণমূল নামক শিল্পটাকে তুলবেন। সাধারণ চোখে মনে হয় তৃণমূল কংগ্রেস যদি উঠে যায় তাহলে পশ্চিমবঙ্গে বেশ কয়েক লাখ বেকারের সংখ্যা বেড়ে যাবে, যারা তৃণমূল করে খায়। মমতা ব্যানার্জি বলেছিলেন না, বকাটে ছেলেদের নিয়ে দল করব, জায়েন, জেসিবি, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস। আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে কাজ বন্ধ হওয়া কোনোভাবে অভিপ্রেত নয়, তার কথাটাকে আমরা সবসময় সম্মান দিই। কিন্তু
আমরা তো কাজ বন্ধ করলাম না, আমাদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু করতে পারবে না, মমতা ব্যানার্জির আশীর্বাদ আছে। কাদের উপর আছে? কাদের উপর সবাই জানে, বিশ্বাসদের উপর। একটা ইন্ডাস্ট্রি শুধুমাত্র তৃণমূলের মারামারিতে কখনো বন্ধ হতে পারে, স্তব্ধ হয়ে থাকতে পারে? যারা প্রতিদিনের জন্য টাকা পান, এক একদিন কাজের জন্য টাকা পান, তাদের কথা কে ভাববে? শুধু ইগোর লড়াই হবে? দেখুন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে টলিউডের ইন্ডাস্ট্রি বলা হয়। আর যখন গোটা ইন্ডাস্ট্রি স্তব্ধ, তখন ইন্ডাস্ট্রির বাড়িতে, মানে প্রসেনজিতের বালিগঞ্জের বাড়িতে বৈঠক হয়েছে। গৌতম ঘোষ, রাজ চক্রবর্তীরা ছিলেন সেখানে। ডিরেক্টরস ফোরামের সুর অনেক নরম। ফেডারেশন জট খোলার ইঙ্গিত দিল। আলোচনা হোক কোনো একটা বিষয় নিয়ে, একটা সমস্যা হয়েছে, কাজটা চলুক। কারণ বুঝতে হবে সেই কাজটার মানে পেছনে একজন প্রযোজক শুধু নেই, প্রচুর মাথা কাজ করে একটা ছবি শুরু করার আগে। আর আমি একটা জিনিস এখনো বুঝতে পারছি না, মানে বিরোধিতাটা কোথায়? ডিরেক্টররাও, পরিচালকরাও কিন্তু টেকনিশিয়ান, আমরাও কিন্তু টেকনিশিয়ান, তাই আমাদেরকে আলাদা করবেন না ভাই। আমরা চাই টেকনিশিয়ানদের যেন একদিনও কাজের ক্ষতি না হয়, কারণ কারা দিন আনে দিন খায়। ফলে তাদের জন্য আমরা কনসার্ন, সকলেই চাইছি যে কাজ শুরু হোক, কিন্তু কাজ শুরু হওয়ার কতগুলো কন্ডিশন আমাদের আছে, দুপক্ষকেই ভাবতে হবে। আজকে যদি বাইরের লোকরা এখানে এসে বেশি কাজ করে, কারা অ্যাডভান্টেজ পাবে? মানে আমি একদিনে অনেকটা খেয়ে নিজের পেটটা খারাপ করবো, না আমি রোজ একটু একটু ভালো খাবার খাবো? প্রযুক্তির একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে, ফলে নিয়মগুলো রিভিউ করা দরকার। রিভিউ না করলে কিন্তু কখনোই কিন্তু আমরা এগোতে পারবো না, আমরা সেই একটা বদ্ধ জলায় আটকে থাকবো। আলোচনার দ্বারা সবকিছুই সম্ভব। আলোচনা করতে রাজি, ইন্ডাস্ট্রি বন্ধ করে কেন? বিষয়টি হয়েছে ইম্পার সিনেমা সঙ্গে আমাদের এমওইউ ইম্পার সাথে WATP কেন হঠাৎ করে ষড়যন্ত্র করে দিয়ে কাজ বন্ধ করে দিল? সংস্থা থেকে যদি আপনাদের কাছে আবার নতুন করে মেল আসে যে রাহুলকে পরিচালক হিসেবে বহাল করা হবে, তাহলে কি আপনারা শুটিং করবেন? আমরা সেটা নিয়ে আলোচনা করব, ইসিতে আলোচনা করব, AGM এ। আপনারা বিবেচনা করুন এবং আপনারা ভাবুন যে কালকের থেকে কি করে কাজ শুরু করা যায়। ভালোবাসার মানুষ, আপনারা সবাই প্রত্যেকে আমাদের খুব কাছের মানুষ। আপনারা ছাড়া আমরা ফ্লোরে গিয়ে কিছু করতে পারবো না, আর আমরা ছাড়া আপনারা ফ্লোরে গিয়ে কিছু করতে পারবেন না। সো আমি সবার কাছে অনুরোধ করব যে ইগো ছেড়ে দিন। অভিনেতারা কি চাইছেন দেখুন। যাদের মধ্যে এই সমস্যাটা হয়েছে, সেই সমস্যাটাকে যদি আমরা খুব ভেতর থেকে দুপক্ষই অ্যাড্রেস করে এটাকে একটা সলিউশনে আনা যায়, সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। বিকজ ইন্ডাস্ট্রি আমাদের জন্য খুব মূল্যবান একটা সম্পদ। আলোচনার মাধ্যমেই এটাকে সমাধান করতে হবে, তাছাড়া তো মারামারি করে সমাধান হবে না। আমাদের সমস্ত কলিগদের মধ্যে একটাই আলোচনা চলছে যে এরকম একটা পরিবেশ যেখানে আমরা দিনের বেশিরভাগ সময় এদের একসঙ্গে কাটাই, সারাক্ষণ তুমি বলো না 12-13 ঘন্টা একসঙ্গে হই হই করে কাটাই। সেখানে যখন দেখি যে দলে দলে আলোচনা হচ্ছে, মানে অনিশ্চয়তার বাতাবরণ। শুটিং বন্ধ করাটা তো কখনোই কোনো অবস্থাতেই আমাদের কাম্য নয়, কিন্তু বারবারই এমন একটা পরিস্থিতি তৈরি হয় যখন শুটিং বন্ধ করে তার শুনানি করতে হয়, এটাতে সবাই আমরা খুবই বিরক্ত। এই অচলাবস্থা চলতে থাকলে উপর দিক থেকে আবার হস্তক্ষেপের একটা প্রয়োজনীয়তা এসে পড়বে, যদিও সকলেই মন প্রাণ থেকে চাইছেন এটা সলভ হোক। উপর দিক মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন কুণাল ঘোষ। এখানেও তাকে হস্তক্ষেপ করতে হবে, নাকি চোখের সামনে আমরা দেখব আরো একটা ইন্ডাস্ট্রি, শিল্প বন্ধ হয়ে যাচ্ছে? নিশ্চয়ই সেটা হতে দেবেন না মাননীয়া। তবে দ্বন্দ্বের জল কোথায় গড়ায় নজর তো থাকবেই। এদিকে বাংলার জল গড়াতে গড়াতে আবার দিল্লির পথ ধরল। বিধানসভায় দাঁড়িয়ে দিল্লি চলোর ডাক দিলেন মমতা ব্যানার্জি। আজ বিধানসভার অধিবেশনে যোগ দেন মুখ্যমন্ত্রী। নানা প্রসঙ্গের মধ্যে আলোচনা হয় জল বন্টন নিয়ে, আর সেখানেই ওঠে ভুটানের ছাড়া জলে উত্তরবঙ্গের ক্ষতির প্রসঙ্গ। ভুটান জল ছাড়বে অথচ বাংলা জানবে না, সেই প্রশ্নেই তো মুখ্যমন্ত্রীর প্রস্তাব, অবিলম্বে ভারত ভুটান রিভার কমিশন গঠন করতে হবে। কি বললেন মুখ্যমন্ত্রী? নীতি আয়োগের বৈঠকে ইন্দো ভুটান রিভার কমিশন নিয়ে নোট করিয়ে এসেছি। বিধানসভার একটা প্রতিনিধি দল কেন্দ্রীয় সেচ মন্ত্রীর সঙ্গে দেখা করে আসুন, আমি নিজে বলে এসেছি, তবু এখান থেকে যাক। এ নিয়ে দলের সাংসদরাও দিল্লিতে সরব হবেন বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইন্দো ভুটান রিভার কমিশনের
দাবিতে বিধানসভায় আলোচনায় অংশ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই আলোচনায় অংশ নিয়ে বারংবার ঘণ্টাখানেকের বক্তৃতায় উঠে এলো বঙ্গভঙ্গের কথা। জল একেবারে উথাল পাথাল, না হলে এরম ভাঙার দিকে এগোয়। আরে বঙ্গভঙ্গ, অনন্ত মহারাজ, সুকান্ত মজুমদার, নিশিকান্ত দুবে। এবার বহরমপুরের বিজেপি বিধায়ক, ধারাবাহিকভাবে চলছে রাজনীতির বঙ্গভঙ্গ। বিধানসভায় উঠল সেই প্রসঙ্গ। বাংলাকে ভাগ করার চক্রান্ত চলছে। ক্ষমতা থাকলে ভাগ করুন, বিধানসভায় আসুন, সব পরিষ্কার হয়ে যাবে। ভোটাভুটি হোক, বিধানসভাকে বাদ দিয়ে এসব হবে না। এই সেদিনও দিল্লি উড়ে যাওয়ার আগে বলেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর থেকেই তো চলছে রাজনীতির বঙ্গভঙ্গ। বঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে। ফর ফরমেশন অফ দ্য গ্রেটার কুচবিহার ইউনিয়ন টেরিটরি। इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। আমি আপনাকে বলি, ওনার দ্বিতীয় পার্টটা ঠিক আছে, কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্য ভাগ এটা ভারতীয় জনতা পার্টির এজেন্ডা নয়। শুক্রবার স্পষ্ট কথায় বিজেপির স্পষ্ট অবস্থানের ব্যাখ্যা দিয়েছেন বিরোধী দলনেতা। রবিবার তার দলের বিধায়কের মুখেই বাংলা ভাগ। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা যেভাবে অনুপ্রবেশ মায়ানমার, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ঘটে চলেছে, এগুলোতে কোনো কর্ণপাত করে না, দৃষ্টি দিয়েও দেখে না। যার জন্যই দরকার কেন্দ্র আইন শাসন ব্যবস্থা। রাজ্যের 5 জেলাকে নিয়েই কেন্দ্রশাসিত অঞ্চল চেয়ে বসলেন বহরমপুরের বিজেপি বিধায়ক। রাজনীতির বঙ্গভঙ্গ, নয়া কৌশল। ওরা বাংলাকে রাজনৈতিকভাবে জয় করতে পারছে না, তাই বাংলাকে বিভাজন করে ছোট ছোট রাজ্য বা ইউনিয়ন টেরিটরিকে ভাগ করে নিয়ে সেখানে নিজেদের গায়ের জোরে শাসন কায়েম করার চেষ্টা করছে। কালকে থেকেই আবার অধিবেশন শুরু হচ্ছে। আমরা যাই, গিয়ে দেখি যে আমাদের নেতা কি বলছেন শুভেন্দুবাবু, তার সাথে আলোচনা করে আমরা পরবর্তী পদক্ষেপ ঠিক করব। রবিবারই বললেন বিরোধী দলনেতার সঙ্গে কথা বলবেন, আর সোমবারই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু অধিকারী। ওটা ওনার ব্যক্তিগত মত। ভারতীয় জনতা পার্টি পরিষ্কার স্ট্যান্ড, আমরা বঙ্গভঙ্গ, বাংলা ভাগ, ইউটি, আলাদা রাজ্য এসব চাই না। দলগতভাবে আমি বলতে পারি। আচ্ছা, বিরোধী দলনেতা বলে যাচ্ছেন নো ভাগাভাগি, তাহলে দলের বিধায়ক, সাংসদ, মন্ত্রীদের মুখে বঙ্গভঙ্গ কেন? এই নিয়েই তো বললেন মুখ্যমন্ত্রী। ওদের এক নেতা বলেছেন একে ওকে চাই না, আমরা বলছি আপনাকে চাই না। স্লোগান হবে একদিন আমরা সবাই একসঙ্গে মিলে মিশে থাকতে চাই। কি বুঝলেন? মুখ্যমন্ত্রীর নিশানায় কে? এই তো সেদিন বাজেট পেশ হলো সংসদে, সেদিনই আবার এই সুরেই আক্রমণ করেছিলেন কে? তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বারবার বঞ্চিত করে রেখেছে বাংলাকে, বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত, শোষিত করে রেখেছে বিজেপি। এত নতুন কিছু নয়। এই যে 12টা সাংসদ পাঠিয়েছে, আজকে কি এর ফল শুনবে? শুভেন্দু অধিকারী 4 दिन आगे से কথাটা বলেছে, जो हमारे साथ हम उनके साथ, जो हमारे साथ, जो हमारे साथ, जो हमारे साथ, हम उनका साथ, सबका साथ, सबका विकास। बंद करो। পলিটিক্যালি আমি বাংলাকে ভাগ করবো। আরে পলিটিক্যালি কেন ভাগ করতে যাবি? তোকে বাংলার মানুষ দিচ্ছে না ভোট। তোদের সাম্প্রদায়িক রাজনীতিতে বাংলার মানুষ না বলে দিয়েছে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, হিন্দু পলায়ন রুখতে অবিলম্বে অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করতে হবে। রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরকে ঘাড় ধরে বের করতে হবে। সেখানে বাংলার মানুষকে বঞ্চনা করা, কণ্ঠরোধ করে দেবে মুখ্যমন্ত্রী। ক্ষমতা আছে, বাংলার মানুষ গর্জে উঠেছে এবং বিজেপি হুঁশিয়ার। ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করে প্রয়োজন হলে বিএসএফ, এনআইএ এবং সবার সাহায্য নিয়ে কেন্দ্র রাজ্য যৌথভাবে হিন্দুদের হোমল্যান্ড এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর কাজ করবে। দেখুন, রাজনীতির বাংলা কথা। কি কথা? বিরোধী দলনেতার মুখে, মুখ্যমন্ত্রীর মুখেও বাংলা কথা। এই বাংলার বঞ্চনা নিয়েই তো দিল্লিতে বলতে গিয়েছিলেন নীতি আয়োগে। বিধানসভায় উঠল সেই প্রসঙ্গ। নীতি আয়োগের বৈঠকে আমাকে 5 মিনিটের বেশি বলতেই দেওয়া হয়নি।
মানে বিধানসভাতেও 5 মিনিট। অবিজেপি শাসিত রাজ্যগুলো দিনের পর দিন বঞ্চিত হচ্ছে বললেন মমতা ব্যানার্জি। বঙ্গের শাসকের হাতিয়ার বঞ্চনা। বঞ্চনার কথা বলতে গিয়ে আগেও মাইক বন্ধ। মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগের প্রেক্ষিতেই আজ বিশেষ প্রস্তাব আনা হয় বিধানসভায়। নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব সেই জন্য বাতিল হয়। শুরুটা ওখান থেকেই। নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীর মাইক বন্ধ করা প্রসঙ্গ উঠল বিধানসভায়। তারপর মিথ্যাচারের অভিযোগ তুলে বিজেপির বিক্ষোভ বিধানসভার বাইরে। ওয়াকআউটকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি দুর্ভাগ্যজনক বলছেন। তিনি বলছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যখন আলোচনা হচ্ছিল সেই সময় এভাবে ওয়াকআউট করে যাওয়াটা কোনো কাজের কথা নয় এবং এটা প্রত্যাশিত আচরণ নয়। এই যে ব্যবহার হলো আজকে, ব্যবহার করলেন বিরোধী পক্ষ, সেটা অনভিপ্রেত। কারণ মাননীয় অধ্যক্ষ সবাইকে বলার সুযোগ করে দিয়েছিলেন। আমাদের সরকার পক্ষে যদি কেউ বলতো সেটা বলে, সে তার যদি উত্তর দেওয়ার থাকে তারা দিতে পারত। আমাদের রাজ্যবাসী সুপরিচিত এবং নীতি আয়োগ থেকে অফিসিয়ালি যেটা বলা হয়েছে, মুখ্যমন্ত্রী যে কথা সাংবাদিকদের সামনে বলেছেন সেটা অসত্য এবং আজকে এই নিয়ে আমরা সদনের অভ্যন্তরেও মুখ্যমন্ত্রীর এই অসত্য ভাষণের প্রতিবাদ জানিয়েছি। এদিন বিধানসভায় বিশেষ প্রস্তাব আনেন মানুষ ভূঁইয়া। ওই যে শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তারপরই অভিযোগ আর সেই প্রসঙ্গেই প্রস্তাব। পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। টাকা না পাওয়ার জন্য তিনি বলবেন না, তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হবে। তিনি প্রতিবাদ করে বেরিয়ে এসছেন। বিরোধী বিজেপি কি বলছে? না, উনি তো পরিকল্পনা করে গিয়েছিলেন। উনি নীতি আয়োগের মিটিংয়ে যাবেন যাবেন না, যাবেন যাবেন না, পেন্ডুলামের মতন নড়ছিলেন। গিয়েছিলেন নাটক করতে, বাইরে এসে নাটক করেছেন। সেই নাটকের এখানে আলোচনা, এইটা আমরা মনে করি সংসদীয় গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। অধিবেশনে তখন উপস্থিত ছিলেন না বিরোধী দলনেতা। সুর চড়ালেন বিকেল নাগাদ বিধানসভার গেটে দাঁড়িয়ে। মমতা ব্যানার্জি একটা মানে একবারে রেজিস্টার লায়ার, সেটা নীতি আয়োগের মিটিংয়ে প্রমাণ হয়েছে। Requested that she is going to continue speaking like some other chief ministers did. She could have continued speaking as long as she wanted, like some chief ministers did, but she chose to use that as a excuse. আর আমি এত অনুপযুক্ত লোক নই যে আমি আমার টাইম মেনটেন করব না। বক্তৃতার প্রথমে শুরুতে রাজনাথজি বলেছিলেন 5 to 7 মিনিটস, তা তুমি আমাকে 7 মিনিটসও করতে দিলে না। আলোচনা করছে, সেই অপরাধ বোধটাতে তারা লজ্জিত হবে, সেই জন্য মুখ্যমন্ত্রীকে বলতে দেয়নি। এই পাস আমরা করেছি এক্ষুনি অ্যাসেম্বলিতে এবং তীব্র ভাষায় এর প্রতিবাদ জানাই। নীতি আয়োগের যে সিও আছেন তিনি ব্যুরোক্র্যাট, তিনি কোনো দলের লোক না। তিনি মমতা ব্যানার্জির মিথ্যাচার, ভণ্ডামি, ড্রামা, নাটক সব ফাঁস করে দিয়েছেন মানুষের কাছে। With nothing more, we all heard. She made her points and we respectfully heard and noted her points, which will be reflected in the minutes. Her chief secretary continued to attend and he was in the room even after she left. শনিবারের ঘটনা সোমবারেও সরগরম রাজনীতি। সুরটা তো সেদিনই বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। What was scope to your party, your government, and you only me on behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। যেই না তৃণমূল এই নিয়ে প্রস্তাব পেশ করলো, বিজেপি মিথ্যাচার তকমা দিয়ে ওয়াকআউট করলো। অধিবেশনের দ্বিতীয় পর্বেও এক ছবি, আবার আলোচনার প্রস্তাব, আবার ওয়াকআউট। কেন? ইন্দো ভুটান রিভার কমিশন নিয়ে আলোচনা। ওই যে জল গড়াতে গড়াতে দিল্লি। এবার বক্তার তালিকায় সুমন কাঞ্জিলালের নাম, পাশে লেখা বিজেপি। ব্যাস, আবার প্রতিবাদ বিজেপির, আবার ওয়াকআউট। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল গত বছর ফেব্রুয়ারির গোড়ায় কি ছিল মনে করুন ছবিটা, দল বদলের ছবি। আর আজ বিধানসভায় সুমন কাঞ্জিলালের পাশে লেখা বিজেপি। অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, মানে প্রেমে ও যুদ্ধে সব কৌশল বৈধ।
রাজনীতিতেও বিজেপির ওয়াকআউট, তবে মুখ খুলেছেন সুমন কাঞ্জিলাল। সে কথা শুনে আবার মুখ্যমন্ত্রীও বললেন, সুমন কাঞ্জিলাল বিজেপির হয়ে জিতেছে, তবু একমাত্র ওই প্রতিবাদ করছে, ওকে ধন্যবাদ জানাচ্ছি। রিভার কমিশন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে জল যুদ্ধের ডাক, তার আগেই অবশ্য রাস্তায় প্রতিবাদে বিজেপি, আর এখানেও সেই সুমন। ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে বিজেপির বিধায়করা তারা প্রতিবাদ করছেন। মূল লড়াইটা এই অর্ধে, বিধানসভার দ্বিতীয়ার্ধে ইন্দো ভুটান রিভার কমিশন নিয়ে আলোচনা, এবং সেই আলোচনার বক্তা তালিকায় দেখা যাচ্ছে সুমন কাঞ্জিলাল। আপনারা আবার ওয়াকআউট করলেন কেন? আজকে যে বক্তব্য ছিল, আমাদের যে বিষয় নিয়ে আলোচনা ছিল, আমাদের পরিষদীয় দল থেকে যা যা নাম পাঠানো হয়েছে সেই নাম দেওয়া হয়েছে, কিন্তু তার সাথে সুমন কাঞ্জিলালের নাম দেওয়া হয়েছে, পাশে লেখা হয়েছে বিজেপি। খাতায় কলমে তো বিজেপিরই বিধায়ক সে, কিন্তু সে বিশ্বাস করে মমতা ব্যানার্জি ছাড়া এলাকার উন্নয়ন কেউ করতে পারবে না, এবং বিজেপি বাংলা বিদ্বেষী, তাই সে তৃণমূল কংগ্রেসের ছাতার তলায় এসছে। সদস্য হিসেবে বলছেন মমতা ব্যানার্জি একটা মানে একবারে রেজিস্টার লায়ার। আমাদের বিধায়করা বাধ্য হয়েছে সুযোগ সন্ধানী সিদ্ধান্তের প্রতিবাদ করতে, আমাদের বাইরে বেরিয়ে এসে বলা ছাড়া কোনো রাস্তা নেই। একটা তাদের কৌশল ছিল, সামনে আমাকে রেখে যেভাবে তারা বেরিয়ে গেল, কিন্তু দুর্ভাগ্যজনক। এবং যেখান থেকে আমরা নির্বাচিত হয়েছি সেই এলাকার মানুষের দুঃখ কষ্টের কথাই যদি আমরা তুলে ধরতে গিয়ে সংকীর্ণ রাজনীতির শিকার হই, তাহলে পরে আমার মনে হয় মানুষের প্রতি অবিচার করে। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা, গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি।